আজকে 14ই জানুয়ারি, মকর সংক্রান্তি। আমি আছি ব্যাঙ্গালোরে। এখানে যেটাকে বলে পোঙ্গল, এখানে এটা স্টেট হলিডে এবং ম্যান্ডেটারি হলিডে, অফিস ছুটি। আজ আপনাদের নিয়ে যাব ব্যাঙ্গালোরের ইসকন টেম্পল এবং ব্যাঙ্গালোর প্যালেস, দুটো ব্যাঙ্গালোরের আইকনিক প্লেস। আমি এখন আসি মহালক্ষ্মী মেট্রো স্টেশনে, যেটা হচ্ছে ব্যাঙ্গালোরের ইসকন টেম্পলের নিয়ারেস্ট মেট্রো স্টেশন। আপনারা যদি ব্যাঙ্গালোরে এসে কোনো দিন একটা দিন স্টে করেন, তাহলে এই দুটো জায়গা কিন্তু ঘুরে দেখতে পারেন। আরও অনেক জায়গা আছে, তবে এই দুটো জায়গা কিন্তু মেইন সেন্টার মানে ম্যাজেস্টিক, যেটাকে আমি আমার আগের ভিডিওতেও বলেছি, তার খুব কাছাকাছি। এই মহালক্ষ্মী স্টেশন থেকে ইসকন টেম্পল হচ্ছে একদম ওয়াকিং ডিস্টেন্স। ওখানে গিয়ে তারপরে দেখাচ্ছি। ইসকন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। সারা পৃথিবীব্যাপী এদের অসংখ্য শাখা সংগঠন রয়েছে। ব্যাঙ্গালোরের ইসকনের শাখাটি একটি ছোট্ট টিলা, যার নাম হরে কৃষ্ণ হিলস, তার উপরে অবস্থিত। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1997 সালে। মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকে প্রত্যেক দিন সকাল 4টে থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত। এই হলো আমার পেছনে ব্যাঙ্গালোরের হরে কৃষ্ণা ইসকন মন্দির। চলুন দেখি মন্দির খোলা আছে নাকি। এখন বাজে প্রায় 1:30, খোলা আছে নাকি জানি না, দেখতে হবে। আমাদের মায়াপুরের ইসকন টেম্পলের মতো ব্যাঙ্গালোরের ইসকন টেম্পল কিন্তু প্লেন ল্যান্ডের উপরে নয়। মন্দিরটি যেহেতু একটি পাহাড়ের টিলার উপর অবস্থিত, সেই জন্য বেশ কিছু সিঁড়ি ভাঙতে হয়। মন্দির প্রাঙ্গণে ঢোকার পরেই প্রথমেই পড়বে হাতমুখ ধোয়ার জায়গা, সিকিউরিটি ফ্রিস্কিং পয়েন্ট, এবং তার সামনেই পড়বে ক্লোকরুম, আপনাদের মালপত্র রাখার জন্য। সিকিউরিটি ফ্রিস্কিং পয়েন্ট থেকে একটু এগিয়ে গেলেই ডান হাতে পড়বে শু কাউন্টার, যেখানে আপনাদের জুতো রেখে ভেতরে যেতে হবে। ছুটির দিন হওয়ার সুবাদে সেদিন ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, তাই শু রেখে ভেতরে যেতে বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল। আমি এখানে ঢুকেছিলাম 1:15-তে, এখন বাজে বেলা 2টো। জুতো রাখতে এতক্ষণ টাইম লাগলো। সত্যি কথা বলছি, আজকে ছুটির দিনে সাংঘাতিক অবস্থা এখানে, মানে জুতো রাখার জায়গা নেই। আমি যদি পেইডে রেখেছি, ফ্রিতেও রাখা যায় ওনার্স রিস্কে। জুতো রাখার পরে লাইন ধরে একটু এগিয়ে গেলে পরেই কিছুক্ষণের মধ্যেই আপনি দেখতে পাবেন ইসকনের মেইন মন্দিরটি। এখানকার স্থাপত্য এক কথায় অনন্য। আধুনিক ডিজাইনের সাথে প্রাচীন ভারতীয় শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায় এখানে। বিশাল সোনার কালাশ সহ সাদা গোল্ডেন মার্বেলের তৈরি এই মন্দিরটি দূর থেকেই আপনার নজর কাড়বে। লেভেলের ভিড় কিন্তু বস আজকে। আর একটা জিনিস এখানে খেয়াল করবেন, আমাদের দিকের মন্দিরের কি হয়, মেন গর্ভগৃহটা সব থেকে বড় হয়, তাই তো? এখানে কিন্তু উল্টো। এই যে পেছনে দেখছেন, এগুলো কিন্তু এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নেই, ভগবান শ্রীকৃষ্ণ এর ওপরে আছে। কিন্তু অন্যান্য মন্দিরগুলোর হাইট এখানে বড় হয়, আর মানে মেন গর্ভগৃহ যেখানে মেন ভগবান আছেন তার মন্দিরের সাইজটা কিন্তু ছোট হয়। এটা কিন্তু সব সাউথ ইন্ডিয়ান মন্দিরই এটা একটা বিশেষত্ব। ইসকন বেঙ্গালুরুতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ছাড়াও রয়েছে কৃষ্ণ বলরাম মন্দির, শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ মন্দির, শ্রী শ্রী প্রহ্লাদ নরসিংহ মন্দির। এই সমস্ত মন্দিরগুলোই আপনি সিঁড়ি চড়ে উপরে ওঠার সময় আপনার ডান দিকে বা বাঁ দিকে দর্শন করে নিতে পারেন। ইসকন বেঙ্গালুরুতে প্রত্যেক দিন মহাপ্রসাদ বিতরণ, গীতা ক্লাস এবং কীর্তন হয়। এক কথায় বলতে গেলে এটি শুধুমাত্র একটি মন্দির নয়, বরং একটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে কৃষ্ণ ভাবনামৃতের প্রচার করা হয়। এরিয়াটার ব্যাপ্তি কিন্তু বিশাল এবং অত্যন্ত সাজানো গোছানো। শুধু মন্দিরের ভেতরে বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ। যদিও মেন মন্দিরে প্রবেশ করার পরে আমি উপলব্ধি করেছিলাম যে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির বাধা নিষেধকে দর্শনার্থীরা বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ভগবানের সঙ্গে সেলফি তুলতেই ব্যস্ত ছিলেন। বাকি লোকেদের সঙ্গে আমিও ভিড়ে মিশে গেছি, কিন্তু যাচ্ছি, দেখুন পেছনে লোকেরই লাইন। যাচ্ছি, এখনো উঠতে হবে অনেকটা। এটা হলো ইসকন মন্দিরের পিক পয়েন্ট। আর এই যে সামনে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি হলো রাধাকৃষ্ণের মন্দির। এত ভিড় হওয়া সত্ত্বেও এখানে এত সুব্যবস্থা করা রয়েছে যে আপনি কোনোভাবেই হারিয়ে যাবেন না বা দিকভ্রষ্ট হবেন না। ছুটির দিন ব্যাঙ্গালোরের যে কোনো ধর্মীয় স্থান
আসা মানে কিন্তু এই ভিড়টাকে আপনাকে ফেস করতেই হবে। এখনো অনেকটা ঘুরে গিয়ে মেন মন্দিরে আমাদের ঢুকতে হবে। আমি এখন মেন মন্দিরের সামনেই প্রায় দাঁড়িয়ে আছি, চলুন যাওয়া যাক। আমি ঢুকেছিলাম 1:15, এখন বাজে 2:30। মেইন মন্দির প্রাঙ্গণ অর্থাৎ যেটাকে আমরা গর্ভগৃহ বলি, সেখানে ঢুকলে আপনি দেখতে পাবেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ, শ্রীলা প্রভুপাদ এবং শ্রীকৃষ্ণ বলরামকে। গর্ভগৃহের একটা সাইডেই রয়েছে সুভেনির এবং বইয়ের দোকান। সমস্ত দক্ষিণ ভারতীয় ভাষাসহ উড়িয়া ভাষার বই থাকলে পরেও সেখানে কোনো বাংলা বইয়ের জায়গা ছিল না। শ্রী রাধাকৃষ্ণের মেন মন্দিরের ডান দিকে রয়েছেন শ্রীলা প্রভুপাদ। আর ভগবানের মন্দিরের সামনে এই যে বড় চাতালটা দেখতে পাচ্ছেন, এখানে ভক্তরা বসে কীর্তন করতে পারেন, ঠাকুরের নামগান করতে পারেন। লেখা ছিল মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি প্রহিবিটেড। লোকে ভগবানের সামনে গিয়ে ফটোগ্রাফি করছে, ভিডিওগ্রাফি করছে, তাহলে আমি আর ছাড়ি না। এই মন্দিরটা কিন্তু বেলা 1টা থেকে 4:15 পর্যন্ত সোম থেকে শুক্র বন্ধ থাকে, শনি রবি পুরো দিন খোলা থাকে। এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে আজকে যেহেতু এখানে হলিডে, এই জন্য আজকে মন্দিরটা সারাদিন রাত 8টা পর্যন্ত কিন্তু খোলা আছে। ভগবানের মন্দির দর্শন করে বেরোবার পথে আপনি পেয়ে যাবেন ক্যান্টিন, অনেক সুভেনির স্টল এবং এক্সিবিশন, যেখানে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের বাল্যকাল থেকে বেড়ে ওঠার জীবনের বিভিন্ন অধ্যায়কে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। মেন মন্দির থেকে বেরিয়ে আপনারা কিন্তু প্রসাদ মানে লাড্ডু, মিষ্টি, ওই জাতীয় জিনিসের দোকান, প্লাস এখানে যে সুভেনির বই আর বিভিন্ন ধরনের বই বা ওই ক্যালেন্ডার, এই জাতীয় জিনিস কিন্তু পেয়ে যাবেন। দাম কিন্তু যথেষ্ট ভালো, কোনোটাই সস্তা নয়। বাট যেহেতু এটা চ্যারিটেবল অর্গানাইজেশন, এটা এক্সপেক্টেড এখান থেকে যে টাকা আয় হয় তারা চ্যারিটির কাছেই ব্যবহার করে। খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এলাহি। আমি একটা সিঙ্গাড়া, একটা কচুরি, একটা গোলাপ জামুন খেলাম, আমার থেকে নিল 90 টাকা, 30 টাকা করে পার হেড। এখন এক্সিট করব। যেখানে ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া আছে তার পাশে কিন্তু হ্যান্ড ওয়াশ এবং ফ্রি ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে। সুতরাং এই বেসিক ফেসিলিটিগুলো কিন্তু এখানে খুব ভালো রকম অ্যাভেলেবেল আছে। আমি এখান থেকে এখন বেরিয়ে যাব। মানে ব্যাঙ্গালোরে এসে একটা জিনিস দেখলাম, আমি কিন্তু মায়াপুর ইস্কনেও গেছি। এখানকার ইস্কনটাকে না, আমি মায়াপুরকে ছোট করছি না, কিন্তু অনেক বেশি ওয়েল অর্গানাইজড মনে হলো। সো মানে একদম কোনো এদিক ওদিক ছোটাছুটি। আগেরবার আমি 25শে ডিসেম্বর যখন গিয়েছিলাম, মনে আছে মায়াপুরে কী অবস্থা হয়েছিল, মানে লিটারেলি স্ট্যাম্পেড হওয়ার জোগাড়, এত ভিড় কন্ট্রোল করা যাচ্ছে না, ওপেন স্পেস বলে। এখানেও আজকে কিন্তু সেই রকমই ভিড়, একমাত্র জুতো রাখা ছাড়া কোনো জায়গাতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। ভগবান তার ভক্তকে কখনো বোধহয় খালি মুখে ফেরায় না। এ দেখুন, যাওয়ার আগে প্রসাদ, একটু জাস্ট সামান্য একটু ভাত ডাল একটা বাটির মধ্যে আছে প্রসাদ, বাট খালি মুখে ভগবান ফেরেননি। ঠিক এক্সিটের মুখেই পেয়ে যাবেন এই অন্নকূটা রেস্টুরেন্ট। এখানে কিন্তু বসে প্রপারলি মিলস আপনারা পাবেন। অবশ্যই ভেজ, ভেগান, একদম সাত্বিক ভোজন আপনারা এখানে করতে পারেন। দাম মোটামুটি ঠিকঠাক। আমি তো আগে খেয়ে নিলাম, না হলে হয়তো এখানে একবার ট্রাই করতে পারতাম। এবার আমি বেরিয়ে যাবো। এবার জুতো নেওয়ার সময় তো লাগলো আধ ঘন্টা, জুতো মানে দেওয়ার সময়, নেওয়ার সময় কতক্ষণ লাগে দেখি। শু স্ট্যান্ড থেকে জুতো কালেক্ট করে একটা র্যাপিডো বুক করে আমি পৌঁছে যাই ব্যাঙ্গালোরের আরেকটি আইকনিক প্লেস, যার নাম ব্যাঙ্গালোর প্যালেস। ইউরোপীয় স্থাপত্যশৈলীর সাথে ভারতীয় রাজকীয়তার সংমিশ্রণে নির্মিত এই বেঙ্গালুরু প্যালেস মহীশূর রাজবংশের গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে। ইতিহাস এবং সংস্কৃতি প্রেমীদের জন্য এটি একটি অবশ্যই ঘুরে দেখার জায়গা। বেঙ্গালুরু প্যালেসের নির্মাণ কাজ শুরু হয় 1874 সালে এবং 1878 সালে এটি সম্পূর্ণ হয়। এটি মূলত কিং চামরাজা ওয়াদেয়ারদের জন্য তৈরি করা হয়েছিল, যিনি মহীশূরের রাজা ছিলেন।
রাজা ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসল দেখে মুগ্ধ হয়ে এই প্রাসাদটি ইউরোপীয় টিউডর স্থাপত্যশৈলীতে নির্মাণ করেন। আজও ওয়াডিয়ার রাজবংশের সদস্যরা এই প্যালেসেরই মালিক। ইসকন থেকে বেরিয়ে আমি চলে এসেছি ব্যাঙ্গালোরের আরেকটা আইকনিক স্পট। এটা খুব ফেমাস এখানকার, এটার নাম হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেস। আপনাদের মাইসোর ট্রিপে বলেছিলাম ওয়াদিয়ার বংশের রাজাদের কথা বলেছিলাম, মনে আছে? মাইসোর প্যালেস তাদেরই ব্যাঙ্গালোরে একটা তৈরি করা প্যালেস 1900 শতাব্দীর, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেস। এখানে এন্ট্রি ফি আছে, কিন্তু আমি এন্ট্রি করবো কিনা সেটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। ভেতরে যদি ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে না দেয় তাহলে 250 টাকা দিয়ে আমি এন্ট্রি করবো না এখানে। কারণ আমি মিক্সড ফিডব্যাক পেয়েছি, কোথাও বলে যে এক্সট্রা পয়সা দিয়ে ফটোগ্রাফি করা যায়, কোথাও বলে যে হয় না। সুতরাং এনকোয়ার করি আগে, তারপরে আপনাদের জানাচ্ছি। ভেতরে সেদিন আমি ঢুকেছিলাম 270 টাকা এন্ট্রি ফি দিয়ে। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনো অবস্থাতেই অ্যালাউড নয়। এন্ট্রি ফি এর সঙ্গে আপনার ফ্রি অডিও গাইড ইনক্লুডেড থাকে। তবে আমার ক্যামেরা সেদিন পুরোপুরি বন্ধ হয়নি ভেতরে। লুকিয়ে লুকিয়ে বেশ কিছু ক্লিপ ভেতরে তুলেছিলাম আপনাদের জন্য। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনারা যদি অডিও গাইড নেন তাহলে আপনাদের হয় 2000 টাকা ক্যাশ অথবা যে কোনো একটি আইডি প্রুফ সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। ফেরত এসে অডিও গাইড রিটার্ন করে দিলে পরে আপনাকে আবার আপনার ক্যাশ বা আইডি প্রুফ রিটার্ন করে দেবে। বেঙ্গালুরু প্যালেসের ভেতরে গথিক, টিউডর এবং রেনেসা স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। বিশাল কাঠের দরজা, কারুকার্য করা ছাদ এই প্যালেসটিকে আরও রাজকীয় করে তুলেছে। এখানে 35টি বিশাল কক্ষ রয়েছে, যার বেশিরভাগটাই ব্যক্তিগত এবং অতিথিদের জন্য ব্যবহার করা হতো। এখানকার বিশেষ আকর্ষণ হল দরবার হল, যেখানে একসময় রাজা সভা করতেন। অডিও গাইডের সহায়তায় আপনারা প্যালেসের ভিতর দেখে নিতে পারেন রাজাদের ব্যবহৃত আসবাব ও তৈজসপত্র, রাজকীয় চিত্রকলা এবং পেইন্টিং, ভিনটেজ গাড়ির সংগ্রহ এবং হাতির মাথার ট্রফি, যেটা ব্রিটিশ আমলের শিকারের বেশ কিছু নিদর্শন। এন্ট্রি ফি হচ্ছে ইন্ডিয়ানদের 270 টাকা পার হেড আর ফরেনারদের 700 রুপিস। এবার এর মধ্যে একটা ফ্রি অডিও গাইড ইনক্লুডেড, এই জিনিসটা, ঠিক আছে? আপনার ওখানে প্রত্যেকটা স্পটে নাম্বারিং করা আছে। ওই নাম্বারিং দেখে দেখে আপনাকে ওই প্রেস করলে পরে কানে হেডফোন দেওয়া থাকলে পরে মোটামুটি আপনি পুরোটাই জানতে পারবেন। ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, পয়সা দিয়েও নয়, বলেছে পেনাল্টি হবে। বাট চোরের মন তো বোচকার দিকে, করে নিলাম ফটোগ্রাফি। কিন্তু জায়গা, এটার আর্কিটেকচারটা কিন্তু খুব সুন্দর। কিন্তু এটা কি গোলকোন্ডা ফোর্টের মতো দেখতে অনেকটা? একটু কমেন্ট করে বলবেন তো, কারণ মাইসোর প্যালেসের সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এখানে এন্ট্রি 270 টাকা তো বললামই, আপনি কার্ডে অথবা ক্যাশে পেমেন্ট করতে পারেন। এখানে কিন্তু ইউপিআই চলে না, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আদারওয়াইজ আমি দেখি এটা জমা করে, আচ্ছা এইটা ফ্রি থাকে, জাস্ট আপনাকে কোনো আইডি প্রুফ জমা দিতে হবে, আধার কার্ড বা প্যান কার্ড বা ওই জাতীয় কিছু জমা দিতে হবে, অথবা 2000 টাকা আপনাকে সিকিউরিটি ডিপোজিট করে নিতে হবে। রিটার্ন কল আপনি যখন ফেরত দেবেন আপনাকে আবার ওটা রিটার্ন করে দেবে। আমি আধার কার্ড দিয়ে নিয়েছিলাম। এবার যাই ভেতরে ঢোকা যাক আবার ওটাকে জমা করার জন্য। জায়গাটার ফটোগ্রাফি মানে খুব ফটোজেনিক জায়গা এটা আর কি। মানে আপনি যদি দেখেন আজকে একটু মেঘলা হয়ে আছে ব্যাঙ্গালোরে, জানুয়ারি মাসেও মেঘলা। আমি জাস্ট এক্ষুনি ওই যন্ত্রটা ফেরত দিয়ে এলাম, আধার কার্ড ফেরত দিয়ে দিল। এই দেখুন, এই হলো আউটসাইডটা এরকম। এটা অ্যাকচুয়ালি না, ব্যাঙ্গালোরে যদি আসতে চান সব থেকে ভালো হচ্ছে এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট। বাট আপনারা যারা ট্যুরিস্ট থাকবেন, ম্যাজেস্টিক থেকে হয়তো 7-8 কিলোমিটার দূর হবে, ঠিক আছে? যে কোনো একটা অটো নিয়ে চলে আসবেন। আমি ওই ইসকন থেকে 8 কিলোমিটার অটো নিয়ে এলাম, আমার থেকে নিল হচ্ছে 126 টাকা, র্যাপিডো দিয়ে বুক করেছিলাম। আর এখানে ঘুরতে মোটামুটি, যেহেতু ওই অডিও গাইডটা না আপনি ইংলিশ বা হিন্দিতে নিলে পরে মোটামুটি বুঝতে পারবেন এর হিস্ট্রিটা। মোটামুটি এটা ওয়াদিয়ার বংশধরে, ওয়াডিয়ারদেরই প্যালেস ছিল। প্রায় বোধহয় 82 বছর লেগেছিল। 1944 সালে এই প্যালেসের নির্মাণ কার্য সম্পূর্ণ হয় এবং ওয়াদিয়ার বংশের এখন যিনি আছেন তিনি কিন্তু এখানকার ওই অনারারি রাজা আর কি, বা ওনার বলতে পারেন। এই ছিল আজকের আমার একদিনের ঝটিকা ভ্রমণ, যেহেতু আজকে আমার ছুটি ছিল। আর এখন আমি এখান থেকে বেরিয়ে যাব, আমি বাড়ি চলে যাব। এখান থেকে আমার 1 ঘন্টা মতো লাগবে।
এরপরে আজকে মঙ্গলবার, মানে মঙ্গলবার হচ্ছে আজকে 14ই জানুয়ারি, আমি শুক্রবার দিন আমি বেরোচ্ছি হচ্ছে উটির ট্যুরে। সে গল্প আসবে এর পরবর্তী পর্বে। ভালো থাকবেন তাহলে, দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।